আমাদের প্রত্যেকের জীবনেই এমন প্রচুর ঘটনা ঘটে যেগুলো বেশ কিছু আঁতের লোক বা হঠাৎ হঠাৎ বিজ্ঞান নিয়ে পড়াশুনো করা কিছু ব্যক্তিত্বরা হেলায় সেগুলোকে তুচ্ছ করে ছুঁড়ে ফেলে দেয়। এমন প্রচুর ঘটনা ঘটে যেগুলোর কোনো প্রপার এক্সপ্লেনেশন এখনো কোনো সায়েন্টিস্ট বা বৈজ্ঞানিকরা কিন্তু দিতে পারেনি। তুমি বলতে পারো যে সকাল হলেই কেন সূর্য ওঠে, এই যে আমাদের মাথার উপর ফ্যানটা ঘুরে বা আমাদের টিউবলাইটটা জ্বলে ওঠে বা টেলিভিশন, আমাদের কম্পিউটার থেকে শুরু করে ফ্রিজ সবকিছু চলে, আমরা তো শুনেছি যে বিদ্যুৎ আছে বা ইলেকট্রিসিটির মাধ্যমে সবকিছু অপারেট হচ্ছে। কিন্তু সেই সেই বিদ্যুৎ বা ইলেকট্রিসিটিকে চোখে দেখতে পেয়েছো? সেই ওয়েভটা চোখে দেখতে পেয়েছো? বন্ধুরা, তর্ক করলে অনেক কিছু করা যায়। পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে। কেন মন খারাপ হয়, কেন ভালো লাগা তৈরি হয়, কেন প্রেমে পড়ো, কেন বিয়ে হয়, কেন ইনফ্যাচুয়েশন জন্ম নেয়, কেন মন কষাকষি, কেন অভিমান। পৃথিবীতে এরকম অনেক নর্মাল ঘটনাও অ্যাবনর্মাল কারণে পরিণত হয় যদি তুমি সেটাকে নিয়ে চিন্তা ভাবনা না করো। অলৌকিক প্রচুর ঘটনা, যেটা কোনোদিন অনেক লোক ফেস করেনি, অনেক মানুষের জীবনে অনেক ধরনের অলৌকিক ঘটনা ঘটেনি বলে অনেক মানুষ ভাবে যে এইসব কিচ্ছু নয়, এর পেছনে নিশ্চয়ই কোনো একটা কারণ ছিল। তোমার কোনো এক কিছু একটা প্রয়োজন বা তুমি প্রচন্ড বিপদে পড়েছো, ঈশ্বরকে ডাকছো তুমি, এবং এই ঈশ্বরকে ডাকার সাথে সাথেই হঠাৎ করে দেখলে তুমি সেই বিপদ থেকে বেরিয়ে যেতে পারলে বা তোমার সেই সমস্যাটার সমাধান হয়ে গেল। সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ম্যাক্সিমাম লোক বা তুমি, আমরা ভুলে যাই যে এই প্রেয়ারটা হয়তো কাজে দিল। আমরা ভাবি না এটা হওয়ার ছিল, তাই এতটা খেটেছি, এতটা চিন্তা করেছি, এত মানুষকে ফোন করেছি বলে হয়তো সেই প্রবলেম থেকে বেরিয়ে গেলাম। বন্ধুরা, যেভাবে বিদ্যুৎ আছে অথচ দেখা যায় না, ঈশ্বর আছে দেখা যায় না, একটা সুপ্রিম পাওয়ার কোনোভাবে কাজ করে, ঠিক সেইভাবে শয়তানও কিন্তু আছে। আমি ইউটিউবে রিসেন্টলি প্রচুর হরর পডকাস্ট দেখতে পাই, যে হরর পডকাস্টগুলোতে বেশ কিছু বিশেষজ্ঞ বা জ্যোতিষী বা তান্ত্রিক বা প্যারানর্মাল অ্যাক্টিভিস্ট বলতে পারি বা এক্সপার্ট, তারা এসে প্রচুর বিহারের ভূতের বাড়ি, উড়িষ্যার ভূতের বাড়ি, নাকতলার ভূতের বাড়ি, বাঘাযতীনের হন্টেড হাউস, এখানকার প্ল্যানচেট, দীঘাতে গিয়ে ভুতুরে হোটেল, এসব গল্প শুনি। আজ থেকে 2.5 বছর আগে বা 2 বছর আগে যখন এই সত্যি ভূতের গল্প পডকাস্টে যখন শুরু করেছিলাম আমি আর প্রিয়াংশীর পরিচালনা বা ডিরেকশনে আমি গল্পগুলো শুরু করি, এই গল্পগুলো কিন্তু বা এই ঘটনাগুলো কিন্তু বিগত 25-30 বছরের কি বলবো খোরাক। এই 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 সমস্ত ঘটনাগুলো সব সত্যি এবং মাথার ভেতরে না সেই বাসা বেঁধেছিল। কবে তোমাদের সামনে এগুলো বলতে পারবো। প্রিয়াংশীর জীবনেও এরম প্রচুর ভৌতিক ঘটনা ঘটেছে। বিহারের ওখানে, রাঁচির ওখানে একটি জায়গায় ছোটবেলায় ঘুরতে গেছিল, সেখানেও ও নিজে সম্মুখীন হয়েছিল 8 বছর বয়সে। সেটাও কোনো একদিন না হয় বলবো। আমার এই সত্যি ভূতের গল্পের পডকাস্টে আমিও চাই বেশ কিছু মানুষ যারা এই সমস্ত ঘটনার সম্মুখীন হয়েছে তারা এসে শেয়ার করুক। সেটা ডিজিটালিও হতে পারে, সেই সেই সমস্ত বক্তা নিজের বাড়ি থেকে বসে ডিজিটালি ল্যাপটপের সামনে বা মোবাইলের সামনেও শেয়ার করতে পারে, অথবা আমার বাড়িতে এসেও শেয়ার করতে পারে। এই মুহূর্তে আমি এই সত্যি ভূতের গল্পের আজকের ঘটনাটা বলবো হায়দ্রাবাদে আমার বাড়িতে বসে। যখন এই পডকাস্টটা শুরু করেছিলাম তখন কিন্তু কলকাতায় থাকতাম এবং টালিগঞ্জে আমার বাড়ি থেকে বসে আমাদের একটা স্টুডিও ফর্ম করেছিলাম, সেখান থেকে বলতাম। আমার এরম কোনো তাগিদ নেই, বা আমার বা প্রিয়াংশী আমরা এত রকমের কাজ নিয়ে ব্যস্ত, এমন কোনো তাগিদ নেই যে প্রত্যেক দিন বা প্রত্যেক সপ্তাহে 2-3টে করে গল্প বলতেই হবে। সেটা বানিয়ে বানিয়ে বললেও হবে, কারণ যে ঘটনাগুলো তোমাদের সামনে বলি সেগুলোর নির্দিষ্ট একটা প্রমাণ আমরা দিই। অনেক অনেক বক্তা দেখবে, অনেক জ্যোতিষী দেখবে, ঘটনা বলার সময় বলবে না না আমি নাম নিতে পারবো না। কেন নাম নিতে পারবেন না? সাহস থাকলে শেয়ার করুন মোবাইল নাম্বার, মানুষ বিচার করবে সত্যি কি মিথ্যে। কিন্তু আমি তোমাদেরকে এমন কিছু ঘটনা বলেছি, এমন কিছু লোকেশন অ্যাড্রেস বলে দিয়েছি, সেই এরিয়ার কিছু মানুষও কিন্তু শেয়ার করেছে কমেন্টে যে হ্যাঁ এই ঘটনা ঘটেছিল। কিছু ঘটনা আমার শোনা, কিছু ঘটনা আমার খুব কাছের মানুষদের সঙ্গে ঘটা, এবং কিছু ঘটনা আমার সাথে ঘটা। তুমি বিশ্বাস করো বন্ধুরা,
মন থেকে বলছি, আজও আমার মাঝে মাঝে ঘুম ভেঙে যায় সেই সমস্ত ঘটনাগুলোর কথা ভাবলে। আজকে যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা আমার এক বন্ধু রুদ্র, সে কিছুদিনের জন্য আমার সাথে সাউদার্ন অ্যাভিনিউ সুইমিং ক্লাবে সাঁতার কাটতে গেছিল। আমি টালিগঞ্জ থানার উল্টো দিকের যে গলিটা ঢুকছে সাউদার্ন অ্যাভিনিউ লেকের দিকে, সেখানে একটা সুইমিং ক্লাব আছে রাস্তার মাঝখানে, একটু ভেরিফাই করবে। সেখানে এই রুদ্র আমার সাথে সাঁতার কাটতে যায় এবং পরবর্তীকালে রুদ্রকে যখন জিজ্ঞেস করি ও কি করে, ও বলেছিল ও একজন ইঞ্জিনিয়ার, একজন গ্রাফিক ডিজাইনার। অনেক পরিচয় তো পেয়েছিলাম, মাঝে মধ্যে সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের ক্রিকেট একাডেমিতে ওকে খেলতেও দেখতাম যখন আমি প্র্যাকটিস করতে যেতাম। শুধুমাত্র তাই নয়, এবং রুদ্রর অনেক রকমের রূপ আমি দেখেছি। আমি যখন শুটিং করতাম, টেলিভিশন সিরিয়ালে অভিনয় করতাম, আমি তো ম্যাক্সিমাম ভিলেন হতাম টেলিভিশন সিরিয়ালে। হিরো হয়েছি 2-3টে সিরিয়ালে। 2009 দক্ষিণ কলা বলে একটা সিরিয়াল হতো, এখনকার যাদবপুরে যে বিধায়ক সায়নী ঘোষ, সে ছিল আমার হিরোইন, খুব ভালো বন্ধু আমার। তখনকার দিনে ও বেটার হাই স্কুলে পড়তো 2009। এবং এই সিরিয়াল করাকালীন আমি মানে তোমাদেরকে বলছি, আমি 16-17 সালেও শিবাজি পাঁজার একটা সিরিয়াল হতো তুমি আসবে বলে, সেটা তার আগে হতো। সেটা শেষ হওয়ার পর আরেকটা সিরিয়ালের পাইলট এপিসোড শুট হচ্ছিল। নতুন টেকনিশিয়ান স্টুডিও নতুন করে তৈরি হওয়ার পর, যে স্টুডিওটা টালিগঞ্জ মেট্রো থেকে তুমি যখন টুয়ার্ডস হরিদেবপুরের দিকে যাবে দেখতে পাবে, সেখানে শুটিং করছিলাম একটি সিরিয়ালের পাইলট এপিসোড। প্রডিউসার ছিলেন শিবাজি পাঁজা, চ্যানেলটা স্টার জলসা। ঠিক সেই সময় এই রুদ্রকে আমি দেখতে পাই ওখানে দাঁড়িয়ে আছে। আমি কি রে, এখানে তুই কি করছিস? বললো আমি এখানে অভিনয় করতে এসেছি। মানে কি রোল? বলে ডাক্তারের রোল। এই ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ অফিসারের 1-2 দিনের ক্যারেক্টার থাকে, যদিও সেটা খুব একটা ছোটখাটো ক্যারেক্টার না। প্রত্যেকটা ক্যারেক্টারই সিরিয়াল বা সিনেমাতে সমানভাবে উল্লেখযোগ্য, সমানভাবে ইম্পর্টেন্ট। এবং আমি একটা কথা বলি, অনেক ডিরেক্টর প্রডিউসারকে দেখতাম সিরিয়ালে যারা ডাক্তারের রোল করতে আসে, 1-2 দিনের চরিত্র বা পুলিশ অফিসারের রোল, তাদেরকে খুব হ্যাটা করে। এটা একদম উচিত নয়। তারাও মানুষ, তারাও বাড়ি থেকে বলেছে, বাড়ি থেকে এসছে একটা আশা নিয়ে যে তারাও অভিনেতা, তারাও তাদের সেই ট্যালেন্টটা দেখানোর সুযোগ পাবে। প্রচুর জুনিয়র আর্টিস্ট, প্রচুর 1-2 দিনের চরিত্র করা অভিনেতা অভিনেত্রীর সাথে আমার দারুণ সম্পর্ক হয়ে ওঠে। তাদের সাথে ঘুরতেও যাই আমি আমার জীবনে। মানে আমি যেখানে পারি বন্ধু খুঁজি, এবং এই নেচারের জন্য আমি কিন্তু প্রচুর মানে মানে তোমাদের বলতেই পারি প্রচন্ড বিপদেও পড়েছি অনেক সময়। যাই হোক, আজকের ঘটনাটা রুদ্রর সাথে ঘটেছিল এই সুইমিং ক্লাবে। জলের ভেতরে সাঁতার কাটতে কাটতেই মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যেত রুদ্র, ফিট দেখা যেত। পরবর্তীকালে ওকে ক্লাব থেকে বলা হয় যে তুমি আর এসো না, টাকাও ফেরত দিয়ে দেওয়া হয়, 3 মাসের যে সিজনের যে ফিস ছিল সেটাও ফেরত দেওয়া হয়। কিন্তু কেন অজ্ঞান হয়েছিল সেই কারণটা নিয়ে আজকে সত্যির ভূতের গল্প। যারা যারা নতুন দেখছো আমার চ্যানেলটা, প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। দেখো, এই চ্যানেলটা বিরাট বড় হয়ে গেলে বিরাট কিছু টাকা রোজগার করার জন্য আমি এই ভিডিওগুলো করছি না, কারণ আমার আরো অনেক ধরনের অর্থ সংস্থান আছে। কিন্তু এই ঘটনাগুলো তোমাদের সামনে বলতে পারলে আমি নিজে অনেকটা হালকা হব, সেই কারণে বলা। দেখতে থাকো আজকের ঘটনা, সত্যি ভূতের গল্পে রুদ্রর জীবনের একটা ঘটনা তোমাদের সামনে শেয়ার করব। রাতের নিস্তব্ধতায় ছায়া উড়ে চড়ে আশা করি সবাই সাবস্ক্রাইব করেছে আমার চ্যানেলটা এবং বেল আইকনে গিয়ে নোটিফিকেশন যে বাটনটা আছে ওখানে অল অপশনটায় ক্লিক করেছো। আমার সমস্ত গল্প, সমস্ত পডকাস্ট, সমস্ত শর্টস ভিডিওস এবং ব্লগসগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। যেটা বলছিলাম, রুদ্রর কাছেই শোনা আমার এই ঘটনাটা, কিন্তু সেটা কিন্তু সুইমিং পুলে ওই অজ্ঞান হয়ে যাওয়ার সময় আমাকে বলেনি। এবং অজ্ঞানও একবার হয়নি, 3 থেকে 4 বার হয়েছে। ওখানে বেশ কিছু মেয়েরাও সাঁতার কাটতো আমাদের সাথে, যারা আমার থেকে এবং রুদ্রর থেকে অনেকটাই জুনিয়র। তারাও কিন্তু প্রচন্ড টন্টিটকারি কাটতো ওর অজ্ঞান হওয়াটা দেখে বারবার। অনেকে বলতো এটা ড্রামা হচ্ছে। যাই হোক, সেসব প্রসঙ্গে আসছি না। রুদ্রকে আমি ওর বাড়িতে গিয়ে না জিজ্ঞেস করেছিলাম, ঢাকুরিয়াতে ওর যে ফ্ল্যাট, সেখানে গিয়ে আমি জিজ্ঞেস করেছিলাম যে ঘটনাটা কি, কেন তোর এই ফিট হয়ে যাওয়া বা অজ্ঞান হয়ে যাওয়াটা কেন হতো। বলেছিল আমায় ঘটনাটা একদিন ইমোশনাল হয়ে। আমি রুদ্র যেভাবে আমাকে এই ঘটনাটা বলেছিল ঠিক সেইভাবেই বলছি।
রুদ্র সিডনিতে পড়াশুনো করতে যায়, সেখানে পড়াশুনো করার পর গ্রাফিক ডিজাইনিং নিয়ে পড়ছিল এবং প্রোডাকশন ডিজাইনিং নিয়েও একটা ডিগ্রি ওর ছিল সেই সময়, এবং সেই ডিগ্রিটা কাজে লাগিয়ে ওখানকার লাইভ শোজ, যত বড় বড় শোজ হতো সেই শোজগুলোতে ও কিন্তু প্রোডাকশন ডিজাইন করতো, মানে আর্ট ডিরেক্টর। কোনো শো হলে তার পেছনে স্টেজের যে ব্যাকড্রপ, যেটা আমি হায়দ্রাবাদে এই মুহূর্তে করি তেলেগু ফিল্মসে, সেই কাজটা কিন্তু রুদ্র অস্ট্রেলিয়াতে করছিল। কিন্তু একটা সময় এমন স্যাচুরেশন চলে আসে সেই কাজটাতেও খুব বেশি টাকাও পাচ্ছিল না, এবং ভারতবর্ষের বাইরে যে কোনো দেশে থাকতে গেলে যে খরচা হয় ভিয়েতনাম ছাড়া বা বাংলাদেশ ছাড়া, সেটা কিন্তু চূড়ান্ত, এবং সেই নিজের খরচাটা অ্যাফোর্ড করতে পারছিল না। ছোটবেলাতেই রুদ্রর বাবা ওকে বলে দিয়েছিল যে যা করার নিজের যোগ্যতায় করো, আমি কখনোই চাইনি তুমি বিদেশে চলে যাও, সারা জীবন তোমাদেরকে বড় করলাম এবং এই বুড়ো বয়সে বুড়ো বুড়িকে ছেড়ে তুমি বিদেশ চলে যাচ্ছ, এই ব্যাপারটা খুব একটা ওর বাবা পছন্দ করেনি। যাই হোক, রুদ্র নিজের যোগ্যতায় নিজের মানে রুদ্রর যে মায়ের বাবা দাদু, তার সাপোর্টে, তার দেওয়া টাকায় বিদেশ যাওয়ার সুযোগ পায়, এবং সে রুদ্রর প্রথম বিদেশ যাওয়ার প্রথম 1.5 বছরের অনেকটা টাকাই সে দিয়েছিলেন। এবং রুদ্র দাদুর নাম দেবনারায়ণ চৌধুরী, এবং তার একটা পরিচয় আমি বলে দিই। রুদ্রর কথা অনুযায়ী ওর দাদু বেতুয়া ডোহরি বলে কোনো জায়গা আছে নদিয়ার থেকে একটু দূরে, সেখানকার একটা জমিদার বাড়ির মানে শেষ জেনারেশনের জমিদার ছিলেন। মানে যখন তিনি বেঁচে ছিলেন, মানে সেই সময়তেও কিন্তু মানে একটু হলেও জমিদারি প্রথাটা ছিল। মানে ওদের বাড়িতে বেবি অস্টিন গাড়ি থেকে শুরু করে সবকিছু, নিজেদের খচ্চর ঘোড়া সবকিছু ছিল ওদের ঘোড়াশালে। মানে এটাকে ওই এরিয়াতে অনেকে নাকি বেথুয়া ডোহরি রাজবাড়ি বলতো, কিন্তু এটা নাকি অরিজিনাল রাজবাড়ি ছিল না, জমিদার বাড়ি ছিল। এবং রুদ্রর 2 মামা যারা ভীষণ ভালোভাবে ব্যাঙ্গালোরে সেটেল, দুজনেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। রুদ্রর মানে ওই যে মামার বাড়ি বেতুয়া ডোহরিতে, দেবনারায়ণ চৌধুরীর যে জমিদার বাড়ি, সেই জমিদার বাড়িতে থাকার মধ্যে মানে দেবনারায়ণ চৌধুরী নিজে ছিলেন শেষ বয়সে, এবং তার সাথে বেশ কিছু পরিচারক পরিচারিকা এবং আরো ড্রাইভার থেকে শুরু করে অনেকে থাকতো। কিন্তু জমিদার শেষ জেনারেশন, এই কথাটার অর্থ মানে যে বিরাট কিছু টাকা পয়সা ছিল সেটা নয়। অনেক মানুষই আছে আমাদের শহরে বা তোমার দেশে, তুমি যে দেশ থেকেই দেখো না কেন, তুমি যে শহর থেকে যে জেলা থেকে দেখো না কেন, তুমি আমার এই কথাটায় একমত হবে। অনেক এমন মানুষ আছে যারা কিন্তু মানে হয়তো প্রচুর টাকার প্রপার্টি আছে, মানে তাদের বাড়ি দেখলে, তাদের ঘর দেখলে মানুষ অবাক হয়ে যাবে যে এটা তো সত্যি খুব বড় লোক, কিন্তু রিয়েল লাইফে ব্যাংকে নেই টাকা, রেগুলার ইনকাম যে জিনিসটাকে বলে সোর্স, সেটাও নেই, এবং রোজগার না থাকার কারণে তারা কিন্তু প্রচন্ড পরিমাণে মানে এই সাফার করে যে কিভাবে চালাবে। এবং এমন অনেক প্রপার্টি থাকে, এত শরিক থাকে, এত ফ্যামিলি মেম্বার থাকে, জয়েন্ট ফ্যামিলি থাকে, বিক্রিও করতে পারে না। 2 জন রাজি হয় তো 3 জন বেঁকে বসে, এদিকে 3 জন রাজি হয় তো একজন হঠাৎ করে বলে এইটা করলে কিন্তু আমি থানায় গিয়ে কমপ্লেন করবো। এইভাবে অনেক প্রপার্টি বিক্রি হয় না, এবং অনেক মানুষের ইনকাম না থাকা সত্ত্বেও তারা কিন্তু মানে এত বড় প্রপার্টি থাকা সত্ত্বেও তারা কিন্তু ঠিক করে নিজের জীবনযাপনটা করতে পারে না। এরকম প্রচুর মানুষের ঘটনা আছে। যাই হোক, মূল ঘটনায় আসি। রুদ্র মামার বাড়ির সিনারিওটা তো বললাম, 2 মামা ব্যাঙ্গালোরে থাকে। ওর যে দাদু দেবনারায়ণ চৌধুরী, তিনি তো একা থাকতেন ওই বাড়িটায়, এবং বেশ আরাম করে থাকতেন, এবং বছরে 3-4 বার এই রুদ্র ওর মা এরা যে ওই মামার বাড়ি যেত, ভীষণ খুশি হতেন দাদু। মানে উনি এই যে চুপচাপ বসে থাকা বা বই পড়া বা বারান্দায় দাঁড়ানো বা রেকর্ড প্লেয়ার, ফিয়েস্টা পপুলার বলে ওনার নাকি HMVর একটি রেকর্ড প্লেয়ার ছিল, সেখানে সচিন দেব বর্মন থেকে শুরু করে এল সাইগেলের গান শোনা, সেই সবকিছুর মাঝে মাঝে মানে যখন এই নাতি এবং নিজের মেয়ে আসতো, দাদু নাকি প্রচন্ড খুশি হতো, এবং সে বাড়ির ভেতরে উৎসবের একটা মরশুম শুরু হয়ে যেত। এই পুকুর থেকে মাছ ধর, ওখান থেকে বাজার নিয়ে আয়, এবং রুদ্র আবার ছোট থেকেই মাটন খেতে এবং চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসতো। ওর দাদু সেই কারণে বাড়ির মানে ওই জমিদার বাড়ির চৌহদ্দির মধ্যে ডোবা টাইপের তৈরি করে মানে চাপড়া চিংড়ির নাকি চাষ করেছিলেন, মানে মানে রুদ্রর জন্য স্পেশালি। যখন ওরা আসতো তার আগে তো বলা হতো যে আমরা যাব, তার 3-4 মাস আগে থেকে প্রিপারেশন হতো চিংড়ি মাছের, এবং সেইটা নাকি বিরাট এলাহি কাণ্ড হতো বাড়িতে যখন যেত। এবং যে সমস্ত জায়গায় মানে থামে লাইট জ্বালানো হতো না, সেখানে নতুন করে লাইট লাগানো হতো, মানে নাতি আসছে মেয়ে আসছে, মানে বিরাট বড় একটা উৎসবের আয়োজন হতো ওদের বাড়িতে। এইটা ছিল ওদের বাড়ির সিনারিও। যাই হোক, রুদ্র অস্ট্রেলিয়া চলে যায় ফাইনালি, এবং ওখানে কিছু করতে না পেরে ওখানে
ও শুরু করে অভিনয়। স্ট্রিট থিয়েটার যেটা হতো অস্ট্রেলিয়াতে, মানে যেটাকে বলা হয় স্পেস স্পেসিফিক থিয়েটার, যে কোনো জায়গায় যেমন ফ্ল্যাশ মব ডান্স হয় না, রাস্তায় অনেকে একসাথে নাচছে, ছেলেমেয়েরা যে কোনো জায়গায় নাচ শুরু করতে পারছে একসাথে 70-80 জন কোঅর্ডিনেশন করে সিঙ্ক্রোনাইজেশন করে নাচ, ঠিক সেইভাবে স্পেস স্পেসিফিক থিয়েটারেও পার্টিসিপেট করতো অস্ট্রেলিয়াতে। কিন্তু সেখানেও কিছুদিন করার পর দেখলো সেখানে যে পরিমাণ টাকা মানে কি বলবো ওখানে আয় হয়, সেই টাকাটা এত মেম্বারদের মধ্যে ভাগ হয়ে যাওয়ার পর রুদ্র যেহেতু নতুন একজন মেম্বার, ইন্ডিয়ান, সেই কারণে ওর ভাগে খুব কম পয়সা আসছিল। এবং এমন একটা সময় চলে আসে, বাড়িতেও টাকার জন্য বলতে পারে না, ততদিনে দাদুও মারা গেছে এবং দাদুর কাছেও চাইতে পারছে না কোনোভাবে ফোন করে আইএসডি কল করে, এবং শুধুমাত্র তাই নয়, বাড়ির ভাড়াটাও দিতে পারছে না। ভারতীয় টাকায় প্রায় শেয়ারে থেকেও প্রায় 70,000 টাকা খরচা, সেটা অ্যাফোর্ড করতে পারছে না। দাদুর দেওয়া টাকা শেষ রুদ্রর, কি করবে? ফিরে আসবে। রুদ্র অস্ট্রেলিয়া থেকেই ঠিক করলো যে ও ফিরে এসে বেতুয়াডৌরি রাজবাড়িতে যাবে এবং সেখানে দেখবে দাদুর যদি কোনো সম্পত্তি থাকে বা কোনো উইল থাকে, যদি ওর নামে কিছু করে দিয়ে থাকে, বা কোনোভাবে যদি কোনো কর্পোরেটস এর কাছে যদি ওই বাড়িটা বিক্রি করে কিছু করতে পারে। কারণ রুদ্র জানতো শরিক বলতে ওর দুই মামা, ওর মা আর ও, আর মামারা যা ভালো মানুষ, মামাদের বললেই মামারা রাজি হয়ে যাবে বাড়িটা বিক্রি করতে। অ্যাটলিস্ট যদি 4 ভাগও হয়, সেই 4 ভাগের রুদ্র যদি 1 ভাগও পায় বা ওর মায়ের ভাগের থেকেও কিছুটা পায়, তাতেও কিন্তু ও নতুন করে একটা কিছু প্ল্যান করতে পারে, কোনো ক্যাফে বা কোনো যে কোনো কিছু, একটা স্টুডিও ফর্ম করতে পারে কলকাতায় ফিরে, ঢাকুরিয়ার কাছাকাছি কোনো জায়গায় সস্তায় ভাড়া নিয়ে 10-15 হাজার টাকার মধ্যে। যাই হোক, এই প্ল্যান করে আলটিমেটলি ফিরে আসে। এবং সেই সময় যখন ফিরে আসে, বিটকয়েনে বেশ অনেক টাকা, মানে ক্রিপ্টোকারেন্সিতে অনেক টাকা ও লস করে। সেটা নিয়ে আবার ইমোশনাল স্টেটাস ফেসবুকে দিয়েছিল, তোমরা দেখতেই পারবে। রুদ্র ব্যানার্জির ফেসবুক প্রোফাইল আছে, ঢাকুরিয়াতে থাকে, মানে, আর একটা সুপারম্যানের একটা প্রোফাইল পিকচার আছে ওর ফেসবুকে, এখনো আছে। রুদ্র ইনফ্যাক্ট এখনো আমার সাথে যোগাযোগে আছে। যাই হোক, এই যে তোমাদের সামনে গল্পটা বলছি, এইটা রুদ্রকেও শেয়ার করবো আমি। জানি না কিভাবে রিয়াক্ট করবে এটা শুনে, মানে খুবই কনফিডেন্সিয়াল। কিন্তু আমার মনে হলো এই ব্যাপারটা আমার ভেতরে অনেক দিন ধরে ঘুরছিল, তোমাদের সাথে শেয়ার করি ব্যাপারটা। আমি যদি তোমাদের সাথে সমস্ত সত্যি ভৌতিক ঘটনা শেয়ার করি, তাই এটাও শেয়ার করছি। এনিওয়ে, এত কথায় না গিয়ে, ভূমিকায় এবার না মেরে, জাস্ট গল্পে ঢুকে যাচ্ছি। এবং যেটা হয়, রুদ্র ফাইনালি কলকাতায় আসে, বেশ কিছুদিন কলকাতায় থেকে একটু ফ্রেশ হয়ে, বড় চুল হয়ে গেছিল সেগুলো কেটে একটা ভদ্রলোকের মতো লোটা কম্বল নিয়ে চলে যায় নদিয়া জেলায় বেতুয়াডৌরি জঙ্গলের পাশে ওর দাদু দেবনারায়ণ চৌধুরীর জমিদার বাড়িতে। এবং জমিদার বাড়িতে পৌঁছলেই তো হবে না, জমিদার বাড়িতে পৌঁছিয়েই প্রথম দেখছে প্রচন্ড নোংরা হয়ে গেছে, সেভাবে আগের মতো মেনটেনেন্স হয় না। হ্যাঁ, গাড়িটা আছে ঠিকই, ড্রাইভারও আছে, পরিচারিকা যেখানে 7-8 জন ছিল, সেখানে 2 জন রয়েছে যারা চাকরি ছেড়ে যাননি। দাদু নাকি মরে যাবার আগে ওদের কাছে বেশ কিছু টাকা দিয়ে গেছিল, বলেছিল নেক্সট 3-4 বছর যতক্ষণ আমার নাতি ফিরে আসছে, তোরা এটাকে মেনটেন করবি, ঠিক আছে? এবং যাই হোক, দাদু নাকি এরমও ভয় দেখাতো যে আমি ভূত হয়ে ফিরে এসে তোরা যদি দেখি চুরি করছিস জিনিসপত্র, বাড়ির ভেতরে ভুলভাল লোককে অ্যালাউ করছিস, তাহলে কিন্তু ভূত হয়ে এসে তোর গলা টিপে দেবো। যাই হোক, গ্রামের লোক বিশ্বাস করেছিল, ওরা বাড়িতে থাকতে শুরু করে। এবং রুদ্রকে দেখা মাত্র তারাও প্রচন্ড খুশি হয়ে যায়, মানে অ্যাটলিস্ট কেউ একটা এসছে যাকে ছোটবেলায় দেখেছে বা যে মাঝে মধ্যে আসতো, অনেক বছর আসেনি। এবং রুদ্রকে দেখে ওরা একটু প্রাণ ফিরে পায়। রুদ্রকে সঙ্গে করে নিয়ে গিয়ে ড্রাইভার সমস্ত জায়গায় বাজার ফাজার করে। রুদ্র বলে আজকে থেকে এই বাড়িটার দায়িত্ব আমার, আমি এটাকে একটা প্রপার একটা হোটেল বা হোমস্টেতে ডেভেলপ করব। তখন এইটা শুনে সবাই রাজি হলেও একজন পরিচারিকা, যার বয়স সব থেকে বেশি, ঠিক আছে, চান্দ্রেই বলে একজন পরিচারিকা, যার বয়স প্রায় 70 বছর, যিনি রুদ্রর মাকেও কোলে নিয়ে মানুষ করেছেন ছোটবেলায়, রুদ্রর মায়ের বিয়ে দিয়েছেন এবং মাসি বলে ডাকে সবাই, সেই চান্দ্রেই মাসি বলে ডাকে। সেই চান্দ্রেই মাসি একমাত্র একটা কথা বলে যে তুমি বাবু যা খুশি করবে করো, তোমার মামা বেঁচে আছে, মা বেঁচে আছে, সবাইকে একবার বলে করো। ও বললো আমি বলে দেবো। যাই হোক, সেই প্রচুর মানে জেরাজিরি করার পর ফাইনালি মামাকে ওখান থেকে স্পিকারে ফোন করে, 2 মামাকে কনফারেন্সে নিয়ে, এবং 2 মামাও রাজি হয়ে যায়। তো ভালো প্ল্যানিং, বাড়িটা বিক্রি করার থেকে যদি রেনোভেট করে যদি হোমস্টে করা যায় বা হোটেল করা যায়, একটা প্রপার আর্নিংস হবে, বাড়িটাও মেনটেন হবে, বাবার স্মৃতিটাও বেঁচে থাকবে। এরকম রাজি হয়ে যায় সবাই। ফাইনালি মিস্ত্রি ডেকে বাড়িটাকে সারানোর প্ল্যান করে এবং স্থানীয় ড্রাইভার, ওদের যে ড্রাইভার, তাকে নিয়ে পরিচারিকাকে নিয়ে, মানে কল্যাণী থেকে বেশ কিছু আর্কিটেক্টকে ডাকে যারা বাড়িটা সারাবে বলে প্ল্যান করে। ঠিক হয়ে যায় কবে থেকে সারাবে। যেদিন প্রথম সারানোর কাজ হয় বাড়িটার, সেদিন মিস্ত্রি প্রথম একটা ভেঙে যাওয়া থাম, মানে ওই যে পিলারগুলো, সেখানে হাতুড়ি ঠুকতে গিয়ে হাতুড়ি এবং ওই যে বাটালি, সেটা ঢুকে যায় একটা আঙুলের ওপর,
ইনফ্যাক্ট গলগল করে রক্ত, যন্ত্রণার চোটে অজ্ঞান হয়ে যায়। স্থানীয় মহকুমা হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়, হাত ব্যান্ডেড করে দেওয়া হয় এবং বলা হয় বেশ কিছু মাস ওই হাত দিয়ে সে কোনো কাজ করতে পারবে না। যাই হোক, এটা একটা অ্যাক্সিডেন্ট ভেবে তারা উড়িয়ে দেয় এবং তারপর তার 2-3 দিন পর থেকে আরেকটা মিস্ত্রিকে ডাকা হয় এবং যে মিস্ত্রি মানে রাজমিস্ত্রি তার সাথে 5 জন জোগাড়ে মানে অ্যাসিস্ট্যান্ট মিস্ত্রিকে নিয়ে আবার কাজ করতে আসে। এসে সেই বাড়িতে আবার ভাঙাভাঙি শুরু করে। প্রথম তো কোনো প্রবলেম হয় না এবং যে মেন পরিচারিকা ছিলেন বয়স্ক, তিনি বলেন যে এরম ভাবে তোমরা কাজ শুরু করে দিচ্ছ, একটা পুজো করতে হয় তো এরকম কোনো কিছু ভাঙার আগে। বলে নারকল ফাটিয়ে পুজো ফুজো করে বাড়ির গায়ে বাইরে ভাড়া লাগানো হয়। জমিদার বাড়ি বলে যে বিরাট বাড়ি সেটা কিন্তু নয়, দোতলা একটা বাড়ি, একটা মোটামুটি ধরতে পারো 15 বিঘে জমির উপর একটা দোতলা বাড়ি, বাগান, পুকুর, ছোট্ট একটা ডোবা এবং সবকিছু আছে। সেখানে ঘোড়াশাল আছে এবং এই বন্দোবস্ত আছে। এমন একটা পার্কিং আছে যেখানে প্রায় 10-15টা গাড়ি থাকতে পারে এবং বড় গেট আছে, কোনো কিছুই মেনটেন ছিল এবং প্রচুর ধরনের গাছ ছিল বাড়িতে। যাই হোক, এবং বাড়ির ওপর থেকে বিভিন্ন পোর্শন থেকে বট গাছ, অশ্বত্থ গাছও বেরিয়েছিল, যেগুলো অ্যাসিড দিয়ে রেখেছিল ওরা, কিন্তু ভেঙে ঠিকঠাক সারানোর প্ল্যানিং গুলোর জন্যই মিস্ত্রিগুলো এসেছিল। যাই হোক, এই যে দ্বিতীয়বার যে মিস্ত্রিরা কাজ করতে শুরু করলো, কোনো সমস্যা হলো না, পুজো করে শুরু হলো এবং যখন বাড়ির বাইরে ভাড়া করছিল ওখান থেকে হঠাৎ করে একটা মিস্ত্রিকে বলছিল নাকি যে এই বাড়িতে কিন্তু ভূত আছে, আমরা কাজ করতে এসেছি, আমাদের গলা টিপে দেবে। এটা বলার সঙ্গে সঙ্গে আরেকটা মিস্ত্রি বলছে হ্যাঁ ভূত ফুতকে আমি পায়ের তলায় রাখি, পাত্তাই দিই না, ভূত আবার কি রে, কারা এরা? সেটা শুনে ওপর থেকে চান্দ্রী মাসি বলে, মানে পরিচারিকা বলেন, তোমরা কিন্তু এটা নিয়ে ইয়ার্কি মারবে না, তোমরা কিন্তু মানুষকে যেভাবে সম্মান করো একটা প্রেতাত্মা বা ভূত যদি সে থেকে থাকে বা ভগবান সমানভাবে সম্মান করো। কি হচ্ছে নাকি একটা শনিবার দুপুরে এখন বার বেলা তোমরা এটা ইয়ার্কি মারছো? যেই ইয়ার্কি মারছিল সেই মিস্ত্রি বললো আপনি বিশ্বাস করুন, নিজের বিশ্বাস নিজের কাছে, এখন আমি এসব পাত্তাও দিই না। মুহূর্তের মধ্যে যে বাঁশটার উপর দাঁড়িয়ে উনি কাজ করছিলেন বাঁশটা ভেঙে চুরে ওখান থেকে পড়ে গেল। সেটাকেও খুব নর্মাল ঘটনা হিসেবে ওরা নিল, কিন্তু ওই পরিচারিকা চান্দ্রী মাসি কিন্তু একটু ভয় পেয়ে গেল এই দৃশ্যটা দেখে এবং পড়ে যাওয়ার পর ওরা ভাবলো দড়ি ফড়ি হয়তো পুরোনো দড়ি দিয়ে ভাড়া বেঁধেছিল, হয়তো খুলে পড়ে গেছে। যাই হোক, তাকেও হসপিটালে নিয়ে যাওয়া হলো, তার পাটা ভেঙে গেছিল। যাই হোক, এবং ঠোঁটে এমনভাবে লেগেছিল, থুতনিতে বা ঠোঁটে, কথা বলতে পারছিল না ঠিক করে। যাই হোক, সে হসপিটালে ছিল। ইন দ্য মিন টাইম এই যে বাড়িটায় সেটা কিন্তু বেশ বাড়ির প্রেমে পড়তে শুরু করলো রুদ্র। ছোটবেলাতেও এত ভালো লাগেনি বাড়িটা। রুদ্র ওই বাড়ির আনাচে কানাচে ঘুরছে, ছোটবেলাকার কথা মনে পড়ছে, সবকিছু ভালো লাগছে। একদিন দুপুরবেলা ওর কি মনে হলো, দাদু যে ঘরটায় শুতো সেই ঘরে ঘুমিয়ে পড়লো একটা বই পড়তে পড়তে। এবং বইগুলো মানে ওদের তো বইয়ের র্যাক ছিল, একটা লাইব্রেরি ছিল, সেইখান থেকেই বই নিয়ে জাস্ট পড়তে পড়তে দাদুর বিছানাতেই ঘুমিয়ে পড়লো। এবং ও বিছানায় ঘুমানোর আগে চান্দ্রী মাসি পুরো বিছানা সবকিছু পরিষ্কার করে, বাড়ির ঘরটাকে পুরো পরিষ্কার করে বললো দাদাবাবু তুমি এই ঘরেই থাকো, ছোটবেলাতে এই ঘরে তুমি দাদুর সাথে ঘুমোতে, এই ঘরেই থাকো। এবং বলে রাখি রুদ্রর যে দিদা সে কিন্তু অনেক কম বয়সে মারা গেছিল, মানে রুদ্রর মা ছোট থাকাকালীনই মারা গেছিলেন, সেই কারণেই চান্দ্রী মাসি বড় করে ওদেরকে। যাই হোক, এরম করতে করতে বেশ সুন্দর কাটছিল। দুবেলা ঘুমিয়ে পড়লো দাদুর বিছানায়। তখন বাজে কটা, দুপুর 3টে কি 3:30। ঘুমের ঘরে রুদ্র বুঝতে পারছে কেউ একটা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এবং এই ছোঁয়াটা অনেক ছোটবেলাকার একটা ছোঁয়া। ও ভাবলো মানে এটা স্বপ্ন দেখছে। যাই হোক, ঘুম থেকে উঠে দেখলো ও যেখানে শুয়ে আছে তার পাশে একটা ট্রেতে 1 কাপ চা, একটু বিস্কিটস ওখানে রয়েছে। ও ভাবলো ওটা চান্দ্রী মাসি দিয়েছে। বিস্কিটস, চা সবকিছু খেলো। খাওয়ার পর বাইরে বেরোলো এবং খুব ভালোভাবেই কাটছিল, খুব ঠিকঠাক ভাবে কাটছিল। বাদ সাধলো হঠাৎ করে একদিন ওই যে মিস্ত্রিটা পড়ে গেছিল ওর সাথে আরেকটা যে মিস্ত্রি বলছিল ইয়ার্কি মেরো না, সে হঠাৎ করে একদিন দৌড়তে সন্ধ্যে 6টার সময় যখন কাজ শেষ হচ্ছে, ওদের রোজটা যখন শেষ হচ্ছে, দৌড়তে রুদ্রর ঘরে ঢুকে বললো দাদাবাবু আমি এই বাড়িতে কাজ করতে পারবো না। বলছে কি হয়েছে? বলছে আমি কাজ করছিলাম ছাদে, একটা খুব লম্বা একটা মহিলাকে দেখলাম যে নিজের বিরাট বড় হাত আমার দিকে বাড়িয়ে আমাকে ধরতে যাচ্ছিল। এই কথাটা শুনে রুদ্র প্রচন্ড রেগে গেল, বললো তোমরা এই গাঁইয়া লোকজন এইসব বিশ্বাস নিয়েই সারা জীবন থাকবে না, মানে লজ্জাও করে না, ইয়ার্কি হচ্ছে নাকি? তুমি কি ছ্যাবলামো মারছো আমার সাথে? তোমায় কাজ করতে হবে, যাও তো আমি নতুন মিস্ত্রি ডেকে নেবো। বলো বাবু আমি সিরিয়াসলি বলছি, এই বাড়িটায় কিন্তু পুজো করার, এই বাড়িতে কিন্তু প্রেতাত্মা আছে। বলছে সারাদিন ধরে ঘুরে বেড়াচ্ছি, সারা রাত ঘুমোচ্ছি, থাকছি, বই পড়ছি, কারুর কোনো সমস্যা নেই, তোমারই কমপ্লেন। এই কনভারসেশন যখন হচ্ছিল ঘরের বাইরে থেকে পুরোটা শুনছিলেন চান্দ্রী মাসি এবং কিছুটা গম্ভীর হয়ে যখন মিস্ত্রিটা বেরিয়ে গেল ভেতরে ঢুকে বললেন দাদাবাবু
কথাটা কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। মানে চান্দ্রিক মাসি রুদ্রকে বলছে এই বাড়িটা কিন্তু সত্যি একটা লক্ষ্মীনারায়ণ পুজো করা দরকার। রুদ্র বলছে এমনি অনেক দেরি হয়ে গেছে, আর পুজো করে আমি সময় নষ্ট করতে পারবো না। এই যে কাজ চলছে, কাজটা শেষ হবে, তারপরে একদম নতুন করে একটা গৃহপ্রবেশের মতো একটা পুজো করব। তোমার পৃথিবীর যত পুরোহিতকে ডাকার ডেকো। ভদ্রমহিলা কিছুটা দাঁড়িয়ে রুদ্রকে আবার বললো, একবার ভেবে দেখতে পারতেন দাদাবাবু, আমি কিন্তু অনেক পুরনো এই বাড়িতে। একটা কারণ আছে বলেই তো বলছি। বলছে কি কারণ? এই বাড়িতে ভূত আছে? থাক, আমি ভূত ভালোবাসি। কোন ভূত আছে দেখি তো? আজকে সারা রাত আমি দাদুর এই ঘরে শোবো, দেখবো কে আসে আমার কাছে। কেন যে এই সমস্ত কথা রাত বিরেতে রুদ্র বলে সিরিয়াসলি, সে তো রুদ্র ঘুমিয়ে পড়লো। যখন ঘুমটা ভাঙলো তখন বাজে রাত 2:30। ঘড়ির কাঁটা টিক 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 করে যাচ্ছে। এতটাই স্তব্ধ পুরো এরিয়াটা। ঘড়ির কাঁটার শব্দ শোনা যাচ্ছে, আর অনেক দূর থেকে শেয়ালের ডাক শোনা যাচ্ছে, এবং কুকুরদের মারপিটের শব্দও শোনা যাচ্ছে। রুদ্রর ঘুমটা ভাঙতো না, এমনিতেই ওর ঘুমটা খুব গভীর, কারণ দেরিতে ঘুমোয়। ঘুমটা ভেঙেছিল, হঠাৎ করে যেন মনে হলো ওর বেডরুমের দরজার বাইরে কারা যেন ফিস ফিস করে কথা বলছে। সোজা বিছানায় উঠে পড়লো। প্রথমে একটুখানি আতঙ্কে থাকলো, তারপর ও তো রুদ্র আফটার অল, শিবের একটা রূপ। বিছানা থেকে নামলো, দরজার সামনে গিয়ে কানটা পাতলো দরজার পাশে। দরজাটা না খুলে দেখলো ফিস ফিস করে কেউ একটা কথা বলছে। মানে এরাম কেউ একটা কথা বলছে, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। পাশ থেকে বলছে না, ওকে ছাড়বো না, ওকে ছাড়বো না, আমাকে ছেড়েছিলে তুমি। রুদ্র সোজা দরজাটা খুলে দেখছে বাইরে কেউ নেই। বাইরে বেরিয়ে যায়, করিডোর ধরে হাঁটতে শুরু করে। দোতলার ঘরে ওঠার জন্য সিঁড়িতে যখন ওঠে, ওপর থেকে কেউ একটা চেঁচিয়ে বলে ওঠে খোনা গলায়, রুদ্র এখান থেকে ফিরে যা। রুদ্র প্রথমে ভাবে কেউ একটা ইয়ার্কি মারছে, কোনো একটা পরিচালক বা পরিচালিকা ইয়ার্কি মারছে। রুদ্র সোজা গট গট করে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। উঠে গিয়ে বলে, কে কে ইয়ার্কি মারছে? এত রাত বিরেতে কে ইয়ার্কি মারছে? রুদ্র প্রচন্ড সিরিয়াস হয়ে যায়, একটু রেগেও যায়। ঠিক সেই সময় ওপর থেকে কেউ একটা বলে যায়, রুদ্র এখান থেকে চলে যা, তোকে বাঁচতে দেবে না, রুদ্র পালিয়ে যা। রুদ্র না এই গলাটা বুঝতে পারে না ছেলে না মেয়ে। সোজা ওপরে উঠে গিয়ে প্রত্যেকটা ঘরের দরজা খুলে, যেহেতু অনেকদিন ধরে বন্ধ রয়েছে। একটা ঘর খুলে শেষের দিকে, যে ঘরের জানলা থেকে জঙ্গলটা দেখা যায়, ঘরের দরজাটা যেই জোর করে খোলে, ভেতরে দেখতে পায় জানলার কাছে চাঁদের আলো ঢুকছে জানলা দিয়ে, একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, মুখটা রুদ্রর দিকে। যেহেতু পেছন দিক দিয়ে আলো আসছে, মুখটা স্পষ্ট বোঝা যায় না। একটা শাড়ি পরা কোনো এক ভদ্রমহিলা। সে ওখান থেকে কাঁদতে কাঁদতে রুদ্রকে বলে যে, খুব ভালো করেছিস সেখানে এসে, খুব সাহস না তোর? ভূতে বিশ্বাস নেই, প্রেতাত্মায় বিশ্বাস নেই। রুদ্র বলে, কে তুমি? কে কে কে? লাইটটা জ্বালাতে যায়, কোনো লাইট জ্বলে না। আচমকা পুরো বাড়ির সমস্ত ইলেকট্রিসিটি উড়ে যায়। রুদ্র ভাবে এটা কি হচ্ছে। পকেট থেকে মোবাইলটা বের করে ফ্ল্যাশ লাইটটা জ্বালায়। ফ্ল্যাশ লাইটটা জ্বালানোর পর যে মুখটা রুদ্র দেখে, জীবনে কোনোদিন এতটা ভয়াবহ কোনো মুখ রুদ্র দেখেনি। প্রচন্ড ভয় পেয়ে যায় রুদ্র, প্রচন্ড ভয় পেয়ে যায়। প্রচন্ড ভয় পেয়ে গিয়ে ওখান থেকে দৌড়তে দৌড়তে নিচে নেমে নিজের ঘরে ঢুকে কখন জ্ঞান হারিয়ে ফেলে বুঝতে পারে না। যেহেতু দরজাটা খুলে নিজের ঘরে ঢুকেছিল, নিজের দরজাটা খোলা রেখেছিল। ভোরবেলা রুদ্রকে মানে চা দিতে এসে অজ্ঞান দেখে চান্দ্রেয়ী মাসি ওর মুখে চোখে জল দিয়ে কপালে হাত বুলিয়ে ওকে ঘুম থেকে তোলে। ওকে জিজ্ঞেস করে, কি হয়েছে, তুমি এভাবে শুয়ে আছো দরজা খোলা, হাট করে মশা কামড়ে হাত পা ফুলিয়ে দিয়েছে? বলছে না, কিছু হয়নি। রুদ্র পুরো ঘটনাটা চেপে যায়, ভাবে এটা একটা দুঃস্বপ্ন। রুদ্র ভাবে এই পুরো ঘটনাটা দুঃস্বপ্ন। যাই হোক, কিন্তু এই যে প্রচন্ড কিউরিয়াস একটা মাইন্ড, কি হয়েছে জানতেই হবে, বা কেন এরকম একটা মানে দুঃস্বপ্নই বা দেখবে জানতে হবে, আদেও কি ঘটেছিল, এই সমস্ত কিছু নিয়ে। এবং এই যে রুদ্রর কিউরিওসিটি, মানে যেটার জন্য মানে ওকে জানতেই হবে আদেও কি দুঃস্বপ্ন দেখেছে, নাকি এরকম সত্যি কোনো ঘটনা ঘটতে পারে। কিন্তু রুদ্রের একটা কোয়ালিটি হচ্ছে, কোনো কিছু ধরো কেউ বিশ্বাস করে না, অনেকবার মানুষ বোঝানোর পরেও বিশ্বাস করে না, প্রমাণ পাওয়ার পরেও ভাবে বিশ্বাস করার মতো নয়, এটা স্বপ্ন দেখেছি। রুদ্র কিন্তু সেরকম নয়। রুদ্র একটা জিনিস খেয়াল করলো, গতকাল রাতে ও যখন দৌড়তে দৌড়তে ওপর থেকে নিচে নামছিল, মানে নিজের রুমে, দাদুর রুমে যখন ঢুকতে যাচ্ছিল, তখন সিঁড়ির সাইডে ওই সিমেন্টের দেয়ালে ওর হাঁটুটা ছড়ে গেছিল। ঘুম থেকে উঠে চিনচিন করে হাঁটুর ব্যথাটা ও কিন্তু ফিল করে। হাঁটুর দিকে তাকিয়ে দেখে, হ্যাঁ ছড়ে গেছে। ও তখন বুঝতে পারে কিছু একটা হয়েছিল ওপরে, যার জন্য আমি দৌড়ে চলে এসেছিলাম। আবঝা আবঝা মনে আছে। যাই হোক,
বাড়িতে কাজ চলছে, মিস্ত্রি কাজ করছে, রান্না চলছে, সবকিছু চলছে। আস্তে আস্তে বেলা গড়িয়ে সন্ধে হলো। রুদ্র ঠিক করলো আজ রাতে আমি ওই সেম রুমে আর একবার যাব। দেখো, যদি ভয়ানক কিছু হতো তাহলে আমার প্রাণ চলে যেত, প্রাণ তো যায়নি, তাহলে আরেকবার দেখবো কি হচ্ছে। সেই রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর রুদ্র নিজের ঘর থেকে বেরিয়ে ওপরে গেল এবং তখন বাজে রাত প্রায় 2টো। রুদ্র ভাবলো আগের দিন রাত 2:30টার সময় আমি উপরে উঠেছিলাম, আওয়াজ পেয়েছিলাম, আজকে 3টের সময় কি হয় আমি দেখবো। রাত 2টোর সময় উপরে গিয়ে ফোনটা আগে থেকে চার্জ করে নিয়েছিল, ফোনটার ক্যামেরা অন করে একদম নাইট মানে ভিশন যেটা হয় সেই অপশনে গিয়ে আস্তে আস্তে দরজাটা খুলে যে ঘরে ঘটনাটা ঘটেছিল ওর মনে হয়েছিল জানলার সামনে সেই ছায়ামূর্তি দাঁড়িয়েছিল, সেই ঘরে না ঢুকে জড়সড় হয়ে সাইডে বসলো। ভয় একটা ছিল যে পোকামাকড় বা সাপ যদি থাকে, এত পুরনো ঘরে সেভাবে মেনটেন হয় না, যদি কামড়ে দেয়। রুদ্র সব ভয় ফয় ত্যাগ করে, মানে ভয় একটু হচ্ছিল কিন্তু সেটাকে মানে তার থেকেও রোমাঞ্চকর কিছু হচ্ছে সেটা ভেবে জাস্ট ঘরে বসে থাকলো ক্যামেরাটা অন করে। এবং কখন যে ঘুমিয়ে পড়েছিল ওর ঠিক খেয়াল নেই। একটা ফিসফিসে আওয়াজে ঘুম থেকে উঠে পড়লো, নিজেকে সামলে নিল যাতে কোনো আওয়াজ ফাওয়াজ মুখ থেকে না বেরোয়। এমন একটা জায়গায় ঘাপটি মেরে বসেছিল ক্যামেরাটা নিয়ে বা ফোনটা নিয়ে, যেটা কিন্তু একটু আড়ালে, দরজা দিয়ে ঢুকে একটা বুক শেলফ রয়েছে তার পাশে। রুদ্র ওই ফিসফিসে আওয়াজটা ভিডিওতে ক্যাপচার করতে শুরু করলো এবং অনেকটাই ক্যাপচার করতে 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 হঠাৎ করে রুদ্রর পায়ে কিছু একটা কামড়ালো। রুদ্র একটুখানি নড়ে উঠতেই পাশের টেবিল থেকে কিছু একটা পোড়া মাটির জিনিস মাটিতে পড়ে প্রচন্ড জোরে আওয়াজ হলো, ভেঙে গেল এবং রুদ্র জাস্ট একটু ভয় পেয়ে গেল যে এবার যদি ওর আওয়াজটা ছায়ামূর্তিগুলো শুনে নেয়। রুদ্র এবার বুঝতে পারলো যে ঘরে একটা ছায়ামূর্তি নেই, 2টো ছায়ামূর্তি আছে। একজন বয়স্ক কেউ একটা গলায় বলে উঠল, এখানে কি করছো? নিচে যাও, নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ো। আর পাশ থেকে আরেকজন বলল, ওকে তুমি কি ভাবছো এভাবে তাড়িয়ে বাঁচাতে পারবে? আমার হাতেই ওর প্রাণটা যাবে। আয় তো বাবু, এদিকে এদিকে আয়। রুদ্র না মুহূর্তের মধ্যে নিজের সমস্ত সাহস এক করে নিজের কাঁপা কাঁপা গলায় বলে উঠল, কি কারা আপনারা? আপনারা কারা? এর থেকেও হয়তো ভাঙা গলায় রুদ্র বলেছিল। যখন আমাকে বলে তখন রুদ্র মানে বলে সেই ঘাম ফাম একাকার হয়ে গেছে, যখন মানে মুখ থেকে আওয়াজটা বেরোচ্ছে, আওয়াজ বেরোতেই চাইছে না। এদিকে হাতে কিন্তু ফোনটা রোলিং অবস্থায় রয়েছে, মানে ক্যামেরাটা অন করা অবস্থায় কিন্তু ভিডিওটা চলছে। জাস্ট ওপার থেকে আওয়াজ এলো, আমাকে চিনিস না? আমি মীরা। পাশ থেকে গম্ভীর গলায় সেই বয়স্ক ভদ্রলোক বলে উঠল, রুদ্র আর একবার শেষবারের মতো বলছি কিন্তু নিচে চলে যাও নিজের ঘরে, নাহলে কিন্তু আমি ঠেলে তোমাকে টানতে টানতে নিয়ে যাবো এখান থেকে। রুদ্র কোনোভাবে ফোনটা হাতে নিয়ে জাস্ট ভিডিওটা অন অবস্থাতেই ঘর থেকে বেরোলো, কোনোরকম বেরোলো। বেরিয়ে সমস্ত সাহস এক করে দৌড়তে 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 নিচে গেল। যখন সিঁড়ি দিয়ে রুদ্র নিচে নামছে, হঠাৎ করে রুদ্রর মনে হলো সিঁড়ি আটকে সামনে কোন একটা মহিলা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। এরকম কেউ একটা খুব জোরে অট্টহাসি করছে। রুদ্র থমকে গেল। মুহূর্তের মধ্যে ওই বয়স্ক যে গলা, যে পুরুষ কণ্ঠস্বর, সেই ছায়ামূর্তিটা এসে মহিলা ছায়ামূর্তিকে নিয়ে ওখান থেকে বিলীন হয়ে গেল। সোজা রুমে ঢুকে দরজাটা ভেতর থেকে আটকে চোখটা বন্ধ করে শুয়ে পড়লো। সেই রাতে আর ঘুম এলো না রুদ্র, ঘুম এলো না। পরের দিন অনেক ভোর ভোর রুদ্র ঘুমিয়ে পড়েছিল। যখন ঘুম ভাঙলো তখন প্রচন্ড জ্বর, ভুলভাল বকছে রুদ্র, বিলাপ বকছে যাকে বলে সেরকম ভুলভাল বকছে। চান্দ্রেই মাসি এলো, এসে নারকোল তেল নিয়ে রুদ্রর পেটের উপর বোলাতে শুরু করলো, মুখে চোখে জলের ছিটে দিল এবং রুদ্রর কিছুতেই জ্ঞান ফিরছে না। টেম্পারেচার অনেক বেশি, মানে এক্স্যাক্টলি আমি নিজেও জানি না কত ছিল। রুদ্রর সারা গা নাকি মানে জ্বরের উষ্ণতায় পুড়ে যাচ্ছিল। সেই অবস্থায় কোনোভাবে একজন ডাক্তারকে নিয়ে এলো ওদের ড্রাইভার। ডাক্তার আসার পর ডাক্তার কিছু মেডিসিনস লিখে দিল, সেগুলো স্থানীয় শপ থেকে নিয়ে এলো একজন পরিচারিকা, খুব তাড়াতাড়ি নিয়ে এলো, নিয়ে এসে রুদ্রকে সেগুলো খাওয়ালো। তাতেও কিন্তু রুদ্রর জ্বর কমলো না। কিন্তু বিকেলের দিকে, একটু বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে জ্বরটা আস্তে আস্তে কমে গেল এবং
সেদিন অদ্ভুতভাবে রুদ্রর মধ্যে একটা চেঞ্জ দেখা গেল। রুদ্র কিন্তু ওই ঘর থেকে আর বেরোচ্ছিল না, মানে দাদুর যে ঘরে ছিল সেই ঘর থেকে আর বেরোচ্ছিল না, কোনোভাবে বেরোচ্ছিল না। আর রুদ্র দাদুর ঘরের যে বুক শেলফ সেখান থেকে পুরোনো বইগুলো ধুলো ঝাড়ছে, আর বারবার একটাই কথা বলছে, এই বাড়িটার কি কোনো মানে কারোর কোনো সেন্স নেই, কোনো খেয়াল নেই যে বাড়িটা এত ধুলো পড়েছে, এটাকে মুছতে হয়, পরিষ্কার করতে হয়, কি করছে। আর একটা এত পুরনো বাড়ি, এত একটা ঐতিহ্য, সেটাকে ভেঙে ছুড়ে নতুন বাড়ি করে দেওয়ার কি ব্যাপার আছে? কার বুদ্ধি থেকে, কার বুদ্ধিতে? তখন পাশ থেকে এসে চান্দ্রী মাসি বলে, এগুলো তোমার বুদ্ধি, তুমি তো এগুলো করেছো। বলছে আমি? মিথ্যা কথা বলো না, হ্যাঁ এই বয়সে মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা শোভা পায় না, আমি জীবনে এগুলো করতে পারি না, ঠিক আছে? মিথ্যা কথা বলো না। কে করেছে এগুলো? চান্দ্রী মাসি ওখান থেকে বেরিয়ে যায়। মোটামুটি সারাদিন রুদ্র কিচ্ছু খায় না, মানে বাড়িতে কিচ্ছু খায় না, ঠিক আছে? ঠিক তখন বাজে রাত 3টেতে হঠাৎ করে ওদের বাগানে থাকা বেশ কিছু কুকুর চিল্লিয়ে ওঠে। সেই কুকুরের চেল্লানিতে মানে সবার ঘুম ভেঙে যায়, এবং চান্দ্রী মাসি, ওদের ড্রাইভার দিলীপ থেকে শুরু করে বেশ কিছু পরিচারক পরিচারিকা মানে যারা ছিল শেষে, তারা দৌড়ে বাগানে বেরিয়ে যায়। দেখে বাগানের মাঝখানে খালি গায়ে একটা ধুতি পরে, মানে আগেকার দিনের স্টাইলে ধুতি পরে খালি গায়ে আকাশের দিকে তাকিয়ে হা হা করে হাসছে, এবং ওদের পোল্ট্রি থেকে মুরগি বের করে পালক ছাড়িয়ে কাঁচা মুরগি খাচ্ছে রুদ্র ব্যানার্জি। এই দৃশ্য দেখে ঘাবড়ে গিয়ে চান্দ্রী মাসি এবং বাকি সবাই ডিস্টেন্স মেনটেন করে ওখানে। দিলীপ রুদ্রর সামনে চলে যায়, কি বলছে, বাবু আপনি এটা কি করছেন, কি করছেন, এটা কি হয়েছে আপনার? রুদ্রর চোখটা দিলীপের চোখের সামনে আসে চাঁদের আলোতে। দিলীপ দেখে চোখ দুটো পুরো ঠিকরে বেরিয়ে আসছে, লাল দুটো চোখ, মুখের চারপাশে রক্ত, মুরগির পালক সবকিছু লেগে আছে। দিলীপ না মানে রুদ্রকে রুদ্রকে ধরে রুদ্র হাত থেকে মুরগিটা ছাড়াতে যায়। মুরগির গলাটা অলরেডি মানে চিবিয়ে রক্তটা খেয়েছে রুদ্র, এখান থেকে পড়ছে রক্ত, পালক সব লেগে চারপাশে, গায়ে খালি গায়ে পুরো পালক, রক্ত বুক থেকে পুরো ঝরে পড়ছে। দিলীপ জাস্ট ছাড়াতে যায়, দিলীপকে একটা মানে টেনে একটা চড় মারে। দিলীপ ওখান থেকে ছিটকে গিয়ে প্রায় 10 ফুট দূরে গিয়ে মানে ডিগবাজি খেতে খেতে গিয়ে পড়ে। দিলীপ জ্ঞান হারায়। কোনোভাবে চান্দ্রী মাসি দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে যায়, আঁচলের তলা থেকে কোনো একটা ঘট বের করে সেখান থেকে জল হাতে নিয়ে মুখের সামনে মন্ত্র পড়ে এরম ছেঁটায় রুদ্রর মাথায়। মুহূর্তের মধ্যে রুদ্র জ্ঞান হারায়, এবং পরের দিন সকালে আবার ডাক্তার ডাকা হয়। ডাক্তার যে এসছে ডাক্তারকে দেখে রুদ্র যা তা বলতে শুরু করে, ডাক্তারকে আঁচড়ে দেয়, এবং ডাক্তারকে এটাও বলে, লজ্জা করে না? না, হ্যাঁ লজ্জা করে না? এই বাড়ি থেকে টাকা নিয়ে এত বছর ধরে তোমার দাদু, তোমার বাবা ভুল চিকিৎসায় কত মানুষকে মেরে দিয়েছে, লজ্জা করে না? ডাক্তারটা না কোনো কিছু না বুঝতে পেরে বলে, আপনি কি ভুলভাল বকছেন? আমি তো এই নিয়ে 5 বছর আসছি, আমি আমার দাদু বাবা কি করেছে আমি কি করে জানবো? রুদ্র বলছে, আমার মুখে মুখে কথা, একটা বয়স্ক লোকের মুখে মুখে কথা, জানো আমি কে? বলে, কে? কে আপনি? বলে, আমি দেবনারায়ণ চৌধুরী। তখন ডাক্তার সেটা শুনেই ভয় না পেয়ে বলে, এর মানসিক বিকার হয়েছে, ঠিক আছে, ওই স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার বলে একটা রোগ হয়, সেই ধরনের কিছু হয়েছে, একে একজন ভালো সাইকোলজিস্ট দেখাতে হবে। আমি ডেকে আনছি, বর্ধমান মহকুমা হাসপাতালে একজন সাইকোলজিস্ট আছে, একজন, তাকে আমি ডেকে আনছি বলে দিলীপকে দিয়ে গাড়ি পাঠিয়ে সেই সাইকোলজিস্টকে ডেকে আনা হয়। রুদ্রকে কাউন্সিলিং চলে। রুদ্র সাইকোলজিস্টের সামনে এমন কথা বলছে, সবাই হচ্ছে খুব নর্মাল। এতক্ষণ কি হয়? সাইকোলজিস্ট বলে, আপনারা কেন ডেকে এনেছেন আমাকে? তো নর্মাল রয়েছে, স্বাভাবিক রয়েছে, তো কিছু হয়নি। সেটা শুনে সাইকোলজিস্ট চলে যায় সেখানে, এবং তাকে তার ফিস দিয়ে দেয় চান্দ্রী মাসি। এবং ঠিক রাত 12টা থেকে শুরু হয় উৎপাত, মানে বুক শেলফ বেয়ে ওপরে উঠে যাচ্ছে, বুক শেলফের অত উঁচু বুক শেলফের ওপর দাঁড়িয়ে ওখান থেকে বলছে, জানো আমি কে? কারা এই বাড়ি ভেঙেছে? কে, কার অত বড় স্পর্ধা বাড়িটা ভেঙেছে? এবং শুধুমাত্র রুদ্রর গলার আওয়াজ বদলায়নি। রুদ্র যখনই কোনো কথা বলছে রাত 12টা 1টার সময়, জানলার বাইরে থেকে একটা মহিলা কণ্ঠস্বর শোনা যাচ্ছে, যেন মনে হচ্ছে কেউ ভেসে ভেসে জানলার বাইরে কথা বলছে। কারণ ওই জানলার বাইরে জঙ্গল দেখা যায়, একটা বিরাট বড় বেতুয়ারে ওই জঙ্গল দেখা যায়। সেই মানে প্রচন্ড ভয় পেয়ে যায় সবাই, প্রচন্ড ভয় পেয়ে যায়, এবং দৌড়ে পালিয়ে যায় পরিচারিকারা দৌড়ে পালিয়ে যায়। এবং দিলীপ বলে, দেখো চান্দ্রী বলছে, আমাকে কিছু করতে বলো না, আমি কিন্তু কিছু করতে পারবো না।
কিচ্ছু করতে পারবো না, সকাল না হলে আমি কোথাও যেতে পারবো না। সঙ্গে সঙ্গে চাঁদনি মাসি বলে তোকে যেতেই হবে। চাঁদনি মাসি কোনোভাবে মন্ত্র পড়ে ওই সেই শান্তির জল ছিটিয়ে রুদ্রকে চুপচাপ ঘুম পাড়িয়ে রাখে। রুদ্র জ্ঞান হারায়, মাথার উপর জলটা পড়ার পর আর দিলীপ বেরিয়ে যায় অত রাতে গাড়ি নিয়ে, রাম নাম করতে করতে জঙ্গলের মাঝখান দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিল একটি মন্দিরে একজন পুরোহিতকে ডাকার জন্য। হঠাৎ করে গাড়ির সামনে হুড়মুড়িয়ে একটা গাছ ভেঙে পড়ে, আর খিলখিলিয়ে হাসি। জানলা দিয়ে ডান দিকে তাকিয়ে দেখছে গাছের উপরে একটা প্রচন্ড হাইটওয়ালা মহিলা দাঁড়িয়ে আছে, একটা মহিলা প্রেতাত্মা বা একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। সে খুব খারাপ নজরে তাকাচ্ছে দিলীপের দিকে এবং বলছে, যদি যাস মন্দিরে তোর মৃতদেহ এই বাড়িতে ফিরবে, তুই ফিরবি না। কোন রকমের দিলীপ পইতে ধরে কিছু জব করে আবার গাড়ি নিয়ে অত রাতেই পৌঁছয় সেই মন্দিরে। সেই মন্দিরে পুরোহিত নেই, জানা যায় মানে কিরম কোইন্সিডেন্স বাবু, আমার এখনো গায়ে কাঁটা দেয় যখন শুনছিলাম আমাদের ঘটনাটা। ইনফ্যাক্ট যে কোনোদিন এসবে বিশ্বাস করতো না রুদ্র, সেও বিশ্বাস করতে বাধ্য হয়। এই যে মন্দিরের পুরোহিত দিলীপ পৌঁছানোর আগে 5 থেকে 10 মিনিট আগে হার্ট অ্যাটাকে মারা যায়। চিন্তা করতে পারছো? দিলীপ কোনোভাবে সেই রাতে ওখান থেকে গাড়ি নিয়ে ফিরে আসে। যখন ফিরে আসছিল সেম গাছের ওপর থেকে সেম আওয়াজ হচ্ছিল। বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে আসার পর সেই রাতটা কোনোভাবে কাটে। পরের দিন ভোর ভোর রুদ্রকে পরিচারক পরিচারিকা এবং যে সমস্ত মিস্ত্রি সকালে রোজে এসেছিল কাজ করতে তাদেরকে বেশি টাকা দিয়ে রুদ্রর ঘরে রাখে, যাতে রুদ্র উৎপাত করলে তারা বাঁধতে পারে। রুদ্রকে খাটের দুপাশে বেঁধে রাখে, পা হাত সব বেঁধে রাখে, এবং একজন সারাক্ষণ মাথার উপর একটা ভগবত গীতা মানে পাঠ করতে থাকে। এই সমস্ত ইনস্ট্রাকশন ডিরেকশন চাঁদনি মাসি দিয়েছিল। যাই হোক, সেভাবে যাচ্ছি না। চাঁদনি মাসি কিন্তু সকালে বেরিয়ে যায়, সকাল সকাল দিলীপকে নিয়ে বেরিয়ে যায় গাড়ি নিয়ে। দিলীপকে নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গিয়ে চাঁদনি মাসি দুর্গাপুর থেকে একজন বিখ্যাত তান্ত্রিককে নিয়ে আসে বাড়িতে। ঠিক তান্ত্রিক বলে, এত দুপুর দুপুর এসে তো আমার কোনো লাভ নেই, আমি এখন বিশ্রাম নিচ্ছি। কিন্তু বাড়িতে ঢোকার সময় তান্ত্রিক বলে, এই যে একটা আষ্টে গন্ধ তোমাদের নাকে যাচ্ছে। বলছে, না আমাদের নাকে যাচ্ছে না। বাড়ির সবাই বলছে একটা আষ্টে গন্ধ আছে। আর বাড়িতে আননেসেসারি ঘরের ভিতরে এত ড্যাম কেন পড়েছে? এই বাড়িটা তো এত বৃষ্টিতেও ভিজবে না, এত সুন্দর কনস্ট্রাকশন আগেকার। প্রচুর বাড়ির প্রচুর প্রচুর চিহ্ন ফিহ্ন দেখে, দেয়ালে প্রচুর ধরনের দাগ ফাগ দেখে উনি বুঝতে পারেন বাড়িতে হন্টেড স্পিরিটস রয়েছে, বা ওই বাড়িতে বেটুয়ারি জমিদার বাড়িতে কোনোভাবে কোনো প্রেতাত্মার উৎপাত রয়েছে, এটা তান্ত্রিক শিওর হয়ে যায়। এবং যাই হোক, চান্দ্রী মাসি বলে, ঠিক আছে আপনি কখন ক্রিয়াকর্ম শুরু করবেন, যা যা লাগবে বলবেন, স্থানীয় দশকর্মা ভান্ডার থেকে এনে দেবে দিলীপ। দিলীপ বলছে, এবার আমাকে একটু কাজটা কম দাও, মানে আমি প্রচন্ড পরিমাণে চাপে আছি, কখন কে সামনে দাঁড়িয়ে পড়ছে, কি বিপদ, জীবনে তো ভাবিনি যে ভূত দেখতে হবে চাকরি করতে। যাই হোক, দিলীপ খুব হেল্পফুল। দিলীপ যায়, ওনার ফিরিস্তি নিয়ে যায় এবং দশকর্মা ভান্ডার থেকে সবকিছু নিয়ে আসে। ঠিক রাত 12টার সময় পুজোয় বসে। রাত 12টার সময় ওই দাদুর ঘরে পুজোয় বসে। ওরা এক্স্যাক্টলি বুঝতে পারছে না কি হচ্ছে, রুদ্রর গায়ে কোন প্রেতাত্মা চেপেছে, আদেও প্রেতাত্মা চেপেছে নাকি কেন অসুস্থ হলো এরম ভাবে। পুজো করতে শুরু করলো, রুদ্রকে মাঝখানে বসিয়ে রুদ্রর চারপাশে গন্ডি কেটে দিল। পুজো করতে 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 রুদ্র যা তা চিৎকার করছে, আসল রূপ বেরিয়ে গেছে, মুখ চোখ আস্তে আস্তে শুকিয়ে গেছে দেখা যাচ্ছে, চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে, মানে যা তা করছে, নিজের হাতের নখ দিয়ে নিজের গাল চিরে দিচ্ছে, নিজের বুক চিরে দিচ্ছে, রক্ত বেরোচ্ছে, মানে এই সমস্ত যা তা করছে রুদ্র। ঠিক এইগুলো হতে হতে হঠাৎ করে তান্ত্রিক বলল, তুই কি নিজের পরিচয় বলবি, নিজের পরিচয় বলবি নাকি আমি এক্ষুনি এমন একটা জিনিস করব জীবনে আর কোনোদিন মানুষ হয়ে জন্মাতে পারবি না। যে এই কথাটা বলেছে না, সঙ্গে সঙ্গে কাঁদতে শুরু করেছে রুদ্র। গলার আওয়াজ একটা মেয়েলি গলার আওয়াজে বলছে, আমার নাম মীরা, আমি অনেক বছর আগে এই বাড়িতে কাজ করতে এসেছিলাম। আমার দিদি চান্দ্রেই আর আমি একসাথে এখানে কাজ করতাম। কিছু বছর আগে মানে আমাকে প্রেমের জালে জড়িয়ে জমিদার দেবনারায়ণ আমাকে গর্ভবতী করে দেয়, এবং আমার বাচ্চার কোনো পরিচয় উনি দেবেন না বলে ঠিক করেন। আমি যখন বলি সবাইকে গিয়ে বলে দেবো এই বাচ্চার পরিচয় দিতে হবে, আমিও তো মা হতে চেয়েছিলাম, তখন জমিদার দেবনারায়ণ আমাকে খুনের পরিকল্পনা করে। আমাকে খুন করে এই ঘরের এই যে দেয়ালটা দেখছেন এর ভেতরে আমাকে আটকে রেখেছে, আমার মৃতদেহটা। আমি খুব কষ্টের মধ্যে আছি এবং আমিও ছাড়িনি দেবনারায়ণকে। সবাই যে জানে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে, হার্ট অ্যাটাক হয়ে মারা যায়নি। উনি ভেবেছিলেন এই বাড়িতে পুজো করে তন্ত্র সাধনা করে আমার থেকে বাঁচবেন। মানুষ হয়ে বেঁচে থেকে যখন ভগবানের নাম করে বাঁচার জন্যে,
ভূতের হাত থেকে বাঁচার জন্য ভগবানের নাম করে, আমি ভূত হয়েও ভগবানকে ডাকি আমার প্রতিশোধ নেওয়ার জন্য। ভগবান আমার কথাটাও শোনে, ভগবান আমার হাতে ছেড়ে দেয় দেবনারায়ণকে, আমি গলা টিপে ওকে হত্যা করি। এবং ওর মৃতদেহ যখন চোখ দুটো বেরিয়ে গেছিল, সকালে সবাই দেখেছিল, ওটা আমাকে দেখে ভয় পেয়ে চোখগুলো বেরিয়ে গেছিল যখন আমি ওর সামনে আমার এই আসল রূপে হাজির হয়েছিলাম। এই ঘটনা বলার পর তান্ত্রিক বাবা বলেন যে তুই কি তাহলে মুক্তি চাস? না, আমি মুক্তি চাই না, আমি দেবনারায়ণের এই নাতি রুদ্রনারায়ণকে নিয়ে যাবো এখান থেকে। বলে না, তোকে নিয়ে যেতে দেবো না, ও তো কোনো অপরাধ করেনি। ও দাদু কি করেছে? ও তো কোনো অপরাধ করেনি। জোর করে রুদ্রর হাত পা সব বেঁকিয়ে দিচ্ছিল নাকি ওই গণ্ডির মধ্যে বসে। এতটা পাওয়ারফুল একজন প্রেতাত্মা, ভাবতে পারো। এবং চোখ বন্ধ করে একটা প্রচন্ড সিরিয়াস মন্ত্র পাঠ করেন সেই তান্ত্রিক, এবং কিছু ভস্য ছুড়ে দেয় রুদ্রর মাথার ওপর, সারা শরীরে। মুহূর্তের মধ্যে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি। আর তোর গিয়ে লাভ নেই। এবার একটা বোতল বের করে, বোতল বের করে একটা মন্ত্র পড়ে বোতলটাকে আমরা ধরে, অনেকটা ধুঁয়ো নাকি বোতলটার ভেতরে ঢুকে যায়। এটা ওখানে যারা দেখেছিল তারা নাকি পরবর্তীকালে রুদ্রকে বলেছিল, চাঁদনী মাসি এবং তারা নাকি বলেছিল। এবং হঠাৎ করে রুদ্র ওখানে অজ্ঞান হয়ে যায়। কিন্তু এখানেই কিন্তু ঘটনা শেষ নয়। হঠাৎ করে একটা খিলখিলিয়ে হাসি হেসে ওঠে ওই ঘরের মধ্যে কেউ একটা, পেছন ঘুরে তাকিয়ে দেখে চাঁদনী মাসির শরীরের ভেতরে ওই প্রেতাত্মা ঢুকে গেছে। এবং চাঁদনী মাসির দুটো গলার আওয়াজে কথা বলছে। চাঁদনী মাসি নিজের গলায় বলছে, তুই আমার বোন হয়ে আমার শরীরে কি করে ঢুকলি? আর সেই প্রেতাত্মা মীরা, মানে চাঁদনী মাসির বোন, সে বলছে ওখানে, বোন হোক আর যা হোক, তোর শরীরের ভেতরে ঢুকেছি, আর বেশ কিছুদিন কাঁচা মাংস খাবো, আর এই রুদ্রকে আমি নিয়ে যাব। তান্ত্রিক সোজা উঠে দাঁড়ালেন, খুলির ভেতরে মরার হাড়টা নিয়ে কি একটা ঘুরিয়ে ঘুরিয়ে কি একটা মন্ত্র পড়লেন, পুরো ঘরটাকে মন্ত্র দিয়ে বাঁধলেন, এবং একটা অদ্ভুত টাইপের লাল রঙের জল থলি থেকে বের করে বোতল থেকে হাতে নিয়ে মন্ত্র পাঠ করতে করতে গায়ে ছেটালেন, পুরো ঘরে ছেটালেন। ইনফ্যাক্ট ঘরে যারা ছিলেন সবার গায়ে পড়লো সেই জল, কিন্তু চেঁচিয়ে উঠলো একজনই, চাঁদনী মাসি। অজ্ঞান হয়ে গেলেন চাঁদনী মাসি। পরের দিন সুস্থ হয়েছিলেন ঠিকই, কিন্তু তারপর থেকে নাকি মানে মাঝে মাঝে নর্মাল হতেন, কিন্তু মাঝে মধ্যেই পূর্ণিমা অমাবস্যায় রাতের দিকে নাকি নিজের বোন মীরা যে গলায় কথা বলতেন সেই গলায় কথা বলতেন বাড়িতে। এবং শেষ যেদিন রুদ্র ওই বাড়িতে ছিল, এই ঘটনার পর রুদ্রর মাও চলে গেছিল রুদ্রকে ওখান থেকে নিয়ে আসতে। ওর মামারাও ব্যাঙ্গালোর থেকে চলে এসেছিল। শেষ রাত যেদিন গোটা পরিবারটা একসাথে ছিলেন, ওই বাড়িতে কাটিয়েছিলেন, প্রচুর চেল্লামেল্লি, অট্টহাসি, বয়স্ক লোকের আওয়াজ কিন্তু দোতলার ঘর থেকে সবাই পেয়েছিল। ছাদের উপর কেউ দৌড়ে যাচ্ছে, সব আওয়াজ পেয়েছিল। তারপরে কেউ কোনোদিন চেষ্টা করেনি বাড়িটা ভেঙে নতুন করে কিছু করতে বা বাড়িটা বিক্রি করতে। কিন্তু রুদ্রর সাথে রিসেন্ট যখন আমার কথা হলো, রুদ্র বলল ওই বাড়িটাকে একটা মন্দিরে পরিণত করবে। ওরা ঠিক করেছে, ওর মা ঠিক করেছে, মানে ওই বাড়িটাকে একটা কোনোভাবে মন্দির করবে। এবং তার জন্য বেনারস থেকে প্রচুর পুরোহিত আসছে, গোয়ালিয়র থেকে পুরোহিত আসছে, বিভিন্ন ধর্মস্থান থেকে পুরোহিত এসে পুজো করে নাকি ওটাকে, বাড়িটাকে ভেঙে ডেমলিশ করে ওখানে একটা সুন্দর মন্দির করবে, এবং যেখানে একটা অরফ্যানেজ হবে, যেখানে প্রচুর বাচ্চাদের ওখানে স্থান দেবে, ওরা প্ল্যানিং করেছে। যাই হোক, এই পর্যন্তই আমি জেনেছি ওর কাছ থেকে। কেমন লাগলো বন্ধুরা? তোমার বিশ্বাস আর অবিশ্বাসের মাঝে কিন্তু লুকিয়ে থাকে এই সমস্ত প্রেতাত্মা। তোমরা ভাবো যে তারা নেই, ডেফিনেটলি আছে। অনেক নাম করা বিজ্ঞানীও কিন্তু বিশ্বাস করে আজকালকার দিনে। দেখেছো কিভাবে পডকাস্ট গুলো হচ্ছে? তবে ম্যাক্সিমাম জ্যোতিষী তান্ত্রিক পডকাস্টকে ইন্টারেস্টিং করার জন্য প্রচুর ঢপ মারে, কিন্তু সেগুলোকে আমি খুব একটা বিশ্বাস করি না। কিন্তু তুমি ভাবো, আমাদের আগের প্রজন্ম যদি কোনো ভুল করে থাকে, সেই ভুলের মাসুল কিভাবে পরের প্রজন্মকে দিতে হয়, মানে ইনফ্যাক্ট। কেমন লাগলো বন্ধুরা সত্যি ভূতের গল্পটা? ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। নতুন গল্প নিয়ে ফিরে আসবা। তোমরাও যদি আমার এই চ্যানেলে তোমাদের গল্প শেয়ার করতে চাও, বা তোমাদের জানা বা শোনা সত্যি ভূতের গল্প শেয়ার করতে চাও, যোগাযোগ করো। আমার মোবাইল নাম্বার 9330890267। আমার নাম ডোডো, আমি রেডিও জকি ছিলাম ফিভার FM এর, এবং যোগাযোগ করতে পারো। প্রত্যেকটা গল্পই এখানে ওয়েলকাম করবো আমি।
এখানে কোনো অডিশন দিতে হয় না, এখানে কোনো নিয়ম নেই সেলিব্রিটি সেজে পেছনে ফুলদানি রেখে আমি বসি না। কিন্তু একটা জিনিস বলবো, এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এই পডকাস্টটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের প্রত্যেকের একটা করে এই গল্পটাকে শেয়ার করা, হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস বা ফেসবুকের ওয়ালে শেয়ার করা ভীষণভাবে জরুরি। পারলে বেশ কিছু ফেসবুক বা হোয়াটসঅ্যাপের গ্রুপেও শেয়ার করে দাও। খুব ভালো থেকো বন্ধুরা। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আর বন্ধুরা, এখন সত্যি ভূতের গল্প এই চ্যানেলের টাইটেল সংটা শুনে নাও। ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, শেয়ার করে দাও ভিডিওটা। রাতের নিস্তব্ধতায় ছায়া ওরে জোরে, পিছন ফিরে দেখো না, ভয় আরো জোরে। ঠান্ডা বাতাসে ফিস ফিস করে কি যেন বলে, আমি আছি তোর পাশে। Steps grow louder, breathing intensifies. Sharp sound of glass shattering suddenly. আলো নিভে গেলে গল্পটা সত্যি হয়ে যায়। আলো নিভে গেলে গল্পটা সত্যি হয়ে যায়। রাতের নিস্তব্ধতায় ছায়া ওরে জোরে, পিছন ফিরে দেখো না, ভয় আরো জোরে। ঠান্ডা বাতাসে ফিস ফিস করে কে যেন বলে, আমি আছি তোর